আসসালামু আলাইকুম। চলে আসলাম আইএলটিএস রিডিং এর খুবই এক্সাইটিং একটি কোশ্চেন টাইপ নিয়ে। সেটা হচ্ছে সামারি কমপ্লিশন। তো আইএলটিএস রিডিং এর মধ্যে যত ধরনের গ্যাফিল টাইপ কোশ্চেন আছে তার মধ্যে সামারি কমপ্লিশন ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন টাইপস। সো আজকের ভিডিওতে এই সামারি কমপ্লিশন নিয়ে আমি আলোচনা করব এবং কি কি টিপস ফর্মুলা ইউজ করে আমরা সহজেই সামারি কমপ্লিশন ডিল করতে পারবো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের সামারি কমপ্লিশনটা এই মাত্র 4টা স্ট্র্যাটেজি দিয়ে সলভ করার ট্রাই করব, পাশাপাশি সর্বশেষ 2টা গুরুত্বপূর্ণ টিপসের কথা শেয়ার করব। সো প্রথম যখন আমরা সামারি কমপ্লিশন এই কোশ্চেন টাইপটা পাই, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে লোকেট করা বা ম্যাপিং করা। আসলে সামারি কোশ্চেন টাইপটা কোন জায়গা থেকে আসছে প্যাসেজের। সো এটার আগে কিন্তু আমাদের এখানে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপও আছে। সো আমাদের এটা থেকে হেল্প নিয়ে আসলে এই সামারি কোশ্চেন টাইপটা কোন জায়গা থেকে আসছে সেটা ম্যাপিংটা করতে হবে। সেটা কিভাবে? সো এটা জেনারেলি দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই সামারি কমপ্লিশনের প্রথম দিক থেকে একটা স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে আমরা প্যাসেজে খুঁজবো। আরেকটা করা যায় সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে কোশ্চেন টাইপ থাকে সেটার সর্বশেষ কোশ্চেন বা সর্বপ্রথম কোশ্চেন দেখে আমরা সিলেক্ট করতে পারি আসলে সামারি কমপ্লিশনটা কোন জায়গা থেকে আসছে। সো এখানে যদি ট্রু ফলস দেখি, ট্রু ফলসের প্রথমে দেওয়া আছে রোমান শিপ বিল্ডিংস ওয়ার পাস্ট অন দ্য গ্রিকস অ্যান্ড ইজিপশিয়ান। সো এখানে দুইটা নাউন আছে, খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, গ্রিক অ্যান্ড ইজিপশিয়ান। সো নর্মালি ক্যামব্রিজে যেটা করে, প্রথম দিকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো প্যাসেজের প্রথমে থাকে ইউজুয়ালি, বাট সবসময় না। আর দ্বিতীয়তে যে কোশ্চেন টাইপগুলো থাকে, যেমন এখানে সামারি কমপ্লিশন আছে, সেটা হয়তো বা প্যাসেজের শেষের দিকে থাকবে। সো এই ক্ষেত্রে এখানে মাত্র 5টা ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে। এখানে কিন্তু গ্রিক এবং ইজিপশিয়ান দেওয়া আছে। তারপর এই দিক দিয়ে যদি আমরা কোনো একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করি, কোনো নাউন, তাহলে দেখি খুঁজে পাই কিনা। এই যে এটা একটা ভালো নাউন বা এটা একটা ভালো কিওয়ার্ড, সি মেয়ার নস্ট্রাম। এটা হয়তো বা প্যাসেজে খুব সহজেই খুঁজে পাবে। সো এটা হয়তো বা প্যাসেজে খুব সহজেই খুঁজে পাবো। সো আমরা একটু দেখি গ্রিক্স বা ইজিপশিয়ান প্রথম দিকে আছে নাকি, তাহলে আমরা ধরে নেব এই ট্রু ফলস প্রথম দিক থেকে আসছে। সো প্যাসেজে যাই, আমরা একটু কুইক স্কিম করব। স্কিম মানে হচ্ছে দ্রুত চোখ বুলিয়ে যাওয়া, সব কিছু না পড়ে আমরা ওই পার্টিকুলার কিওয়ার্ডটাই দেখব। এই যে গ্রিক, ইজিপশিয়ান। সো আমার মনে হয় ট্রু ফলস নট গিভেনগুলো প্রথম দিক দিয়ে এসেছে। ঠিক আছে, এই যে রোমান শিপ বিল্ডিংস, প্রথম দিকে কিন্তু এই যে রোমান শিপ বিল্ডিংস এর কথাই বলছে। সো বলা যায় এগুলোর পরেই হবে আমাদের সামারি কমপ্লিশন। আমরা যদি আমাদের মূল আলোচনায় চলে যাই, সামারি কমপ্লিশনে এখানে যেহেতু ট্রু ফলস নট গিভেন মাত্র 5টা দেওয়া আছে, তার মানে আমি শিওর তো 1, 2, 3 এই 3টার ভিতরে হয়তো বা ট্রু ফলস নট গিভেন শেষ হয়ে গিয়েছে, হয়তো বা 2টা হতে পারে, যেহেতু 5টা মাত্র কোশ্চেন। সো আমার মনে হয় না এই 3টার বেশি থাকবে। তো আমরা চলে যাই আমাদের সামারি কমপ্লিশনে। সো আমরা প্রত্যেকটা কোশ্চেন টাইপ, সেটা হোক লিসনিং বা রিডিং, আমাদের প্রথম কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়া। এখানে দেওয়া আছে 1 ওয়ার্ড অনলি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো কোয়েশ্চেন টাইপের জন্য। সো তার মানে এখানে যতগুলো অ্যান্সার হবে সেগুলো অনলি 1 ওয়ার্ডের মধ্যে হবে, একের অধিক হবে না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লোকেট করা। সো আমরা লোকেট করে ফেলেছি মোটামুটি। এটা হবে হয়তো বা 2 বা 3 লাইনের, 2 বা 3 প্যারার পর থেকে। তো আমরা এখান থেকে দ্বিতীয় কাজ হচ্ছে সিলেক্ট কিওয়ার্ডস। সো অনেকের কোশ্চেন থাকে আসলে কিওয়ার্ডস জিনিসটা কি, কোনগুলো আসলে আমরা কিওয়ার্ডস হিসেবে বিবেচনা করব। সো এখানে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যেমন নাম্বার, যেমন যে কোনো সংখ্যার নাম্বার, যেমন হতে পারে 10, 20, 30, 40 বা কোনো একটা সংখ্যা। তারপর ইনভার্টেড কমা, যে জিনিসগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকে সেগুলো আপনারা প্যাসেজের মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন। ডেট, যেমন অনেক সাল দেওয়া থাকে, অনেক ধরেন 10 অক্টোবর, 20 অগস্ট, তারপরে হয়তো বা কোনো সাল দেওয়া থাকে। সায়েন্টিফিক ওয়ার্ড, কিছু কিছু সায়েন্টিফিক ওয়ার্ড থাকে যেগুলোর কোনো সময় চেঞ্জ হয় না বা যেগুলোর কোনো সিনোনিম হয় না। সো সায়েন্টিফিক ওয়ার্ডগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তারপর হচ্ছে নেম, বিশেষ করে মানুষের নামগুলো যেগুলো থাকে সেই নামগুলো আপনারা খুব সহজেই প্যাসেজের মধ্যে পেয়ে যাবেন। সো এই ধরনের জিনিসগুলো আপনারা কিওয়ার্ড হিসেবে সহজে পিক করতে পারবেন। তো আমরা চলুন দেখি কিওয়ার্ড পাই কিনা। আমরা যদি প্রথম লাইনটা পড়ি, তার আগে পড়া উচিত হচ্ছে আমাদের হেডিংসটা। হেডিংসে বলা আছে ওয়ারশিপস অ্যান্ড মার্চেন্ট শিপস। তার মানে এখানে যে কথাগুলো বলবে এই পুরোটার মধ্যে ওয়ারশিপস অ্যান্ড মার্চেন্ট শিপস নিয়ে হয়তো কথাগুলো বলবে। তো প্রথম লাইনে দেওয়া আছে ওয়ারশিপ ওয়ার ডিজাইন সো দ্যাট দে ওয়ার ড্যাশ অ্যান্ড মুভড কুইকলি। সো
শূন্যস্থানের আগে কিন্তু ওয়ার আছে। ওয়ার আমরা জানি একটা অক্সিলিয়ারি ভার্ব বা টু বি ভার্ব। একটা নিয়ম হচ্ছে আমরা যদি কোনো শূন্যস্থানের আগে টু বি ভার্ব পাই বা অক্সিলিয়ারি ভার্ব পাই, তাহলে অবশ্যই এই শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে। আমরা তখন প্যাসেজে একটা অ্যাডজেক্টিভ খুঁজবো। বাট এখানে প্রবলেম হচ্ছে এই পুরো সেন্টেন্সের মধ্যে আমরা কোনো তেমন স্পেসিফিক কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে খুঁজবো? আমরা যদি প্রথমে না পাই তাহলে একটু পরে যাব। আসলে আমাদের স্পেসিফিক একটা কিওয়ার্ড লাগবে যাতে আমরা সহজে এই গ্যাপ ফিল টাইপ বা সামারি কমপ্লিশনগুলো খুঁজতে পারি বা অ্যান্সারগুলো করতে পারি। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ক্যামব্রিজে একটা নিয়ম আছে, সেটা হোক ট্রু ফলস নট গিভেন, সেটা হোক গ্যাপ ফিল টাইপ কোশ্চেন, সেটা হোক অন্য কোনো কোশ্চেন টাইপ, প্রথম কোশ্চেনটা অনেক কঠিন দেয়, অনেক প্যারাফ্রেজ করে, যাতে আমরা এটাতে অনেক সময় কনজিউম করি, আমাদের সময় বেশি লাগে, ওভারঅল আমরা যাতে আমাদের টিচার স্কোরটা না করতে পারি। তো আমরা এখন এখান থেকে একটা স্পেসিফিক কিওয়ার্ড খুঁজবো, দেখি কোনো কিওয়ার্ড আছে নাকি যেটা আমরা সহজেই প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে পারবো। তো এখানে এই যে একটা ইনভার্টেড কমার মধ্যে ট্রিরিম নামে একটা কিওয়ার্ড আছে, তার মানে আমরা ধরে নিতে পারি এটা হয়তো বা প্যাসেজে খুব সহজেই খুঁজবো। আর এই ওয়ার্ডটা যেখানে পাবো সেটার উপরে আমরা দুইটা অ্যান্সার খুঁজে পাবো আর নিচে একটা পাবো। সো আমরা প্যাসেজে চলে যাই। সো প্রথম পেজে আমরা একটু দেখি এখান থেকে কোথাও আছে কিনা। যেহেতু আমি বলেছিলাম হয়তো বা এগুলোর মধ্যে গ্যাপ ফিল হবে, তো এখানে একটু পড়ি আমরা। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যখন স্ক্যান করব, এখন আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড খুঁজে পাওয়ার পর স্ক্যান করা। স্ক্যান বলতে হচ্ছে আমরা সব পড়বো না, আমরা স্পেসিফিক যে কিওয়ার্ড, এখন আমরা কিওয়ার্ড হিসেবে খুঁজছি হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে সেটা। সো আমরা যেখানে ইনভার্টেড কমার সহকারে ওয়ার্ডটা আছে সেখানে যে আমরা পড়বো, বাট সব পড়বো না। সো দেখি আমরা ওই ওয়ার্ডটা কোথায় আছে, দ্রুত স্ক্যান করতে হবে ওই ওয়ার্ডটা কোথায়। এই যে এখানে কিন্তু ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। সো আমরা এটা কিন্তু সহজে লজিক্যালি বলতে পারি, এই ওয়ার্ডটার উপরে দুইটা শূন্যস্থান আর এই ওয়ার্ডের মধ্যে আমরা একটা পেয়ে যাই। সো আমরা যদি সিমultaneously অ্যান্সারটা করতে চাই, যেহেতু আমরা ট্রিরিম পেয়ে গেছি, তাহলে আমরা 8 নাম্বার অ্যান্সারটা করে ফেলি যাতে আমাদের সময়টা কম লাগে। সো এখানে দেওয়া আছে হচ্ছে ওয়ারশিপ such as the trireme had rowers on 3 different dash, তার মানে on 3 different dash, তার মানে এখানে যে উত্তরটা হবে এখানে একটা প্লুরাল নাউন হবে, যেহেতু এখানে 3 ডিফারেন্ট, তিনটা ভিন্ন ভিন্ন কিছু। সো আমরা প্যাসেজে যে খুঁজবো হ্যাড রোয়ার্স অন 3, একটা কথা বলে রাখি, আমাদের যে সব শব্দের অর্থ জানতে হবে ব্যাপারটা তেমন না, আমরা প্রেডিক্ট করে সহজে অ্যান্সারগুলো বের করতে পারি। সো এখন আমাদের কথা আসে প্রেডিকশন। স্ক্যানের পরে আমরা প্রেডিক্ট করবো আসলে এই শূন্যস্থানে কি হতে পারে। যেমন আমি এখানে প্রেডিক্ট করলাম, এই যে আমাদের চতুর্থ কাজ হচ্ছে প্রেডিকশন করা। আমরা প্রেডিক্ট করব আসলে শূন্যস্থানে কি হতে পারে। তার মানে আমরা বুঝে গেলাম যে যেহেতু এখানে 3 ডিফারেন্ট ড্যাশ, মানে এখানে একটা প্লুরাল কিছু একটা হবে, আর যে সেন্টেন্সের মধ্যে যে এটা থাকবে হ্যাড রোয়ার্ডস, এই কথাগুলো থাকবে, সেখানে যে আমরা খুঁজবো। সো আমরা চলে যাই এখানে, এই যে এই লাইনের মধ্যে এই কথাটা আছে, ট্রিরিম ওয়াজ ডোমিনেটেড ওয়ারশিপ ফ্রমস। আমরা একটু দ্রুত পড়বো যে হ্যাড রোয়ার্স, আমরা কিন্তু যেখানে হ্যাড রোয়ার্স পড়েছিলাম, এই যে হ্যাড রোয়ার্স অন 3 ডিফারেন্ট। সো 3 কোন জায়গায় কথাগুলো আছে আমরা একটু দেখার চেষ্টা করি। Had rowers in top, middle and lower levels and approximately 50 rowers in each bank. The rowers at the bottom. সো এই পাশে এই রিলেটেড কথা নেই, যেহেতু আমরা অ্যাড রোয়ার্স আছে, তার মানে এই লাইনের মধ্যে উত্তরটা হবে। সো এখানে কিন্তু তিনটা জিনিস দেওয়া আছে, দেখেন টপ, মিডল অ্যান্ড লোয়ার লেভেলস, মানে তিনটা ডিফারেন্ট লেভেল ছিল, তার মানে উত্তরটা হবে লেভেল। যেহেতু এখানে বলেছে 3 ডিফারেন্ট ড্যাশ, হ্যাড লোয়ার্স অন 3 ডিফারেন্ট ড্যাশ, তার মানে তিনটা ডিফারেন্ট লেভেলস ছিল, টপ, মিডল অ্যান্ড লোয়ার, তিনটা ডিফারেন্ট লেভেলস। সো এখানে উত্তরটা হবে লেভেলস। আর আমি বলেছিলাম এখানে যেহেতু 3, এটা একটা প্লুরাল নাউন হবে। সো লেভেলস আমরা দেখতেই পাচ্ছি এখানে এস যুক্ত, তার মানে এটা একটা প্লুরাল নাউন, উত্তর হবে লেভেলস। আমরা এখানে উত্তরটা লিখে দিই। সো আমরা এখন উপরের দিকে চলে যেতে পারি, যেহেতু আমাদের উত্তরটা এখানে পেয়ে গেছে, তার মানে বাকি দুইটা উত্তর হয়তো বা উপরের দিক পাবো। সো আমরা এই প্যারার মধ্যে দেখি, কারণ এত উপরে যাবে না, কারণ এত উপরে হয়তো বা আমাদের ট্রু ফলস নট গিভেন আছে। সো আমরা এই লাইন থেকে যদি পড়ি, এখানে মেনলি বলা হচ্ছে ওয়ারশিপস ওয়ার ডিজাইনড, ওয়ারশিপটা ডিজাইন করা হয়েছিল সো দ্যাট দে ওয়ার ড্যাশ। সো এখানে একটা টু বি ভার্ব আছে বা এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি অক্সিলারি ভার্বের পরে সবসময়
এক্সেকটিভ হবে। সো আমরা একটা এক্সেকটিভ খুঁজবো অ্যান্ড মুভড কুইকলি। সো আমরা এমন একটা সেন্টেন্স খুঁজবো যেখানে ওয়ারশিপস ওয়ার ডিজাইনড এই কথাটা দেওয়া আছে, সো দ্যাট যাতে দে ওয়ার ড্যাশ অ্যান্ড মুভড কুইকলি। সো কুইকলি রিলেটেড কথা কোন সেন্টেন্সে আছে আর ওয়ারশিপ ওয়ার ডিজাইন করা হয়েছিল এই কথাটা কোন সেন্টেন্সে আছে সেটা আমরা লক্ষ্য করি। সো প্রথম থেকে যদি আমরা পড়ি এই লাইনের, এখানে ওয়ারশিপ দেওয়া আছে। সো এখানে ওয়ারশিপে বলা আছে হচ্ছে ওয়ারশিপ ওয়ার বিল্ড টু বি লাইট ওয়েট অ্যান্ড ভেরি স্পিড। এই দেখেন এখানে ভেরি স্পিডি আছে, আর এখানে আছে মুভড কুইকলি, এখানে খুব দ্রুত যায়, আর ভেরি স্পিডি, দুইটা কথা সেম। তার মানে উত্তরটা আমাদের এইটুকের ভিতরে আছে। তো এখানের ভিতরে হচ্ছে একমাত্র এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বিল্ড ওয়ার বিল্ড, কারণ ওয়ারশিপ ওয়ার বিল্ড এই কথাটা আর ওয়ারশিপ ওয়ার ডিজাইন দুইটা কথা সেম। সো দ্যাট দে ওয়ার ড্যাশ, আর এখানে বলা হচ্ছে টু বি লাইট ওয়েট, এটা একটা এক্সেকটিভ। লাইট ওয়েট মানে খুবই পাতলা বা খুবই কম যে ভারী জিনিস, সেটা হচ্ছে লাইট ওয়েট। তো আমাদের এখানে উত্তর হবে লাইট ওয়েট। তাহলে আমরা চলে যাই হচ্ছে পরবর্তী 7 নম্বরে। আমরা সব পড়বো না, 7 নম্বরে চলে যাব। 7 নম্বরে আমরা সেন্টেন্সটা যদি দেখি তাহলে এখানে দেওয়া আছে ব্যাটারিং র্যাম মেড অফ ড্যাশ। সো এই মেড অফ কথাটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি হচ্ছে মেড অফ মানে কোনো কিছু থেকে উৎপন্ন বা কোনো কিছু দ্বারা তৈরিকৃত। সো মেড অফ কথাটা যখন আমরা কোনো একটা গ্যাফেল টাইপ কোশ্চেনে পাবো, তার মানে আমরা বুঝবো মেড অফের পরে কোনো একটা উপকরণ হবে, যেই উপকরণ দিয়ে কোনো কিছু একটা তৈরি করা হয়। সো এখানে বলা হচ্ছে ব্যাটারিং র্যাম মেড অফ ড্যাশ ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ডিজাইন, সংযুক্ত করা হয়েছিল এই ডিজাইনে ফর অ্যাটাকিং অ্যান্ড ড্যামেজিং দ্য টিম্বার অ্যান্ড ওর্স অফ এনিমি শিপস, যেটা অ্যাটাকিং এবং ড্যামেজিংয়ের জন্য এগুলোর মধ্যে সংযুক্ত করেছিল। সো কি দিয়ে আসলে তৈরি করা হয়েছিল ব্যাটারিং র্যামটা সেটা আমরা দেখব। আর যেসব যে সেন্টেন্সের মধ্যে অ্যাটাকিং, ড্যামেজিং টিম্বার, ওর্স অফ এনিমি শিপস এই কথাগুলো আছে, সেই সেন্টেন্সে আমরা চলে যাব। সো আমাদের 6 নম্বরের উত্তরটা এটা ছিল। সো আমরা এরপর থেকে পড়ি কোন জায়গায় এই রিলেটেড কথা আছে। আমরা সব পড়বো না, জাস্ট মেইন পয়েন্টে চলে যাব। আমরা সব পড়লে আমাদের সময় বেশি লাগবে। তো এখানে ডিড নট সিং ড্যামেজ ক্রিপ্ট সি সারফেস নেভেলস দে হ্যাড ব্রোঞ্জ ব্যাটারিং র্যামস। এই দেখেন আমরা কিন্তু ব্যাটারিং র্যাম এই কথাটা পেয়ে গেছি, উইচ ওয়াজ ইউজ টু ফিয়ার্স অফ দ্য টিম্বার বুলস অ্যান্ড ব্রেক ওর্স অফ এনিমি। এই যে কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে এখানে, কিন্তু ওই যে ওর্স, এনিমি, ভেসেলস মানে জাহাজ, ওয়ারশিপ মানে হচ্ছে জাহাজ, যুদ্ধ জাহাজ। তারপরে তার মানে এখানে দেখা যাচ্ছে ব্রোঞ্জ, তার ব্রোঞ্জ একটা উপকরণ না, ব্রোঞ্জ দিয়ে যে ব্যাটারিং র্যাম। তো ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম মানে কি, এই ব্যাটারিং র্যামটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। আর এখানে বলছে ব্যাটারিং র্যাম মেড অফ ড্যাশ। এখন যদি আমরা এখানে ব্রোঞ্জটা যুক্ত করি তার মানে অর্থটা সেমই থাকে, ব্যাটারিং র্যামটা ব্রোঞ্জ দিয়ে তৈরি। সো এটা 7 নম্বর উত্তর হবে ব্রোঞ্জ। আমাদের 8 পর্যন্ত হলো, তারপর আমরা চলে যাব 9। তারপর এখানে দেওয়া আছে আনলাইকলি ওয়ারশিপ মার্চেন্ট শিপস হ্যাড আ ব্রড ড্যাশ দ্যাট লে ফার বিলো দ্য সারফেস অফ দ্য সি। সো এখানে একটা সি দেওয়া আছে, আমরা এমন একটা সেন্টেন্স খুঁজবো যেখানে আনলাইকলি ওয়ারশিপ এই কথাটা বা মার্চেন্ট শিপস আছে বা সারফেস অফ দ্য সি সমুদ্র এই রিলেটেড কথা আছে। আর হ্যাড আ ব্রড ড্যাশ, এখানে যেহেতু এ আছে তার মানে এখানে একটা সিঙ্গুলার নাউন হবে, যেটা হচ্ছে খুব ব্রড বা বড় বা দীর্ঘ। সো আমরা চলে যাই প্যাসেজের মধ্যে। আমাদের 8 নাম্বার কোশ্চেনটা শেষ হয়েছিল এইখানে। সো এইখান থেকে আমরা পড়ব বাকিগুলো। তো আমরা ডাইরেক্ট স্কিম করব, সব পড়বো না, দেখি এই রিলেটেড কথা আছে কিনা, আনলাইকলি মার্চেন্ট এই রিলেটেড কথাবার্তা খুঁজে পাই কিনা। সো এখানে খুঁজে পাচ্ছি না আনলাইকলি মার্চেন্ট, এখানে মার্চেন্ট পেয়েছি বাট এই রিলেটেড কথা আছে নাকি আমরা সেটা দেখবো। আমাদের ফোকাস থাকবে সি সমুদ্র বা সারফেস, ব্রড এই রিলেটেড কথা আছে কিনা দেখি। হ্যাড এ উইলো ডাবল প্র্যাঙ্কিং অ্যান্ড সলিড ট্রিয়ার এডিট অ্যান্ড আনলাইকলি, এই যে আনলাইকলি ওয়ারশিপ এই কথাটা খুঁজে পেয়েছে। তারপর দেখি দেয়ার ভি শেপড হুল ওয়াজ ডিপ, এই যে ডিপ মানে দীর্ঘ, আর ব্রড মানেও কিন্তু দীর্ঘ বা বড় কিছু একটা। আন্ডার ওয়াটার মিনিং দ্যাট দে কুড নট সেল টু ক্লোজ টু দ্য কোস্ট, এই যে কোস্ট মানে কিন্তু সমুদ্র বা সমুদ্রকূল, বা এখানে ক্লোজ টু দ্য মানে সমুদ্রকূলই, মানে এখানে কিন্তু সি রিলেটেডই কথা বলছে। আর আন্ডার ওয়াটার মানে পানির নিচে, এখানে মেইনলি হচ্ছে আন্ডার ওয়াটার, এখানে কোস্ট বলতে এখানে সমুদ্রের পানির নিচে কথা বলা হচ্ছে। তারপরে এখানে দেয়ার ভি শেপড হুল ওয়াজ ডিপ আন্ডার ওয়াটার,
মার্চেন্ট শিপস হ্যাড আ ব্রড ড্যাশ, আর এখানে বলা হচ্ছে আনলাইকলি ওয়ারশিপ দেয়ার ভি শেপড হুল ওয়াজ ডিপ। তার মানে দুইটা কথাই সেম, ওইখানে বলা হচ্ছে ব্রড আর এখানে বলা হচ্ছে ডিপ, তার মানে উত্তরটা হবে এখানে হুল। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব স্বপ্ন পরে 10 নম্বর এখানে চলে গেলাম। সো 10 নম্বর এখানে দেওয়া আছে দে হ্যাড বোথ স্কোয়ার অ্যান্ড ড্যাশ সেলস। সো যে কোনো ধরনের শূন্যস্থানে যদি অ্যান্ড রিলেটেড কথা থাকে, অ্যান্ডের পরে যদি কোনো একটা শূন্যস্থান হয় বা আগে যদি একটা শূন্যস্থান হয়, সেটা সবসময় আমাদের জন্য অনেক ইজি হয়, সেটা আমি লিসেনিং ক্ষেত্রেও বলেছি। সো অ্যান্ডের বাম পাশের শব্দটা আর ডান পাশের শব্দটা সেম হয়, এটা যদি নাউন হয় এটাও নাউন, এটা যদি সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার, এটা যদি ভার্ব হয় এটাও ভার্ব। যেহেতু অ্যান্ডের আগে স্কোয়ার আছে, একটা শেপ বা আকৃতির কথা বলছে, দে হ্যাড বোথ, তাদের দুইজনেরই স্কোয়ার অ্যান্ড ড্যাশ সেলস, তাদের দুইজনেরই স্কোয়ার এবং কিছু একটা ছিল, এটা হয়তো বা কোনো একটা শেপ বা কোনো একটা কাঠামোর কথাই বলবে। তো আমরা ডিরেক্ট প্যাসেজে চলে যাব। সো আমরা অ্যান্সারটা যে হুল যেখানে পেয়েছি তার নিচ থেকে পড়া শুরু করব, আর এমন জায়গায় পড়বো যেখানে হ্যাড স্কোয়ার রিলেটেড, এই স্কোয়ার কথাটা আছে। সো আমরা স্কোয়ারটাকে স্ক্যান করি। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি দে ইউজুয়ালি, আমরা স্কোয়ার রিলেটেড কথা একটু খোঁজার ট্রাই করি, কারণ স্কোয়ার কথাটা হচ্ছে ভালো একটা নাউন, এটা আমরা খুঁজে পাবো। এই যে এখানে কিন্তু স্কোয়ার পেয়ে গেছে একটা, তো আমরা একটু মিলিয়ে দেখি আসলে উত্তরটা এটাই কিনা। এখানে বলছে দে হ্যাড from 1 to 3 mast with large square cells and a small triangular cell at the bow. সো এখানে ট্রায়াঙ্গুলার সেলের কথা বলছে আর একটা হচ্ছে স্কোয়ার সেলস, মানে এখানে কিন্তু দুইটা, আমরা জানি ট্রায়াঙ্গুলারও একটা আকৃতির নাম স্কোয়ারের মতোই, তার মানে এখানে উত্তরটা হবে ট্রায়াঙ্গুলার, কারণ আমরা জানি এন্ডের আগের কথা আর পরের কথা সেম আক্ষরিক অর্থে সেম হয়, তার মানে এখানে যেহেতু স্কোয়ার আছে এটা হবে ট্রায়াঙ্গুলার, আর এখানে যেহেতু স্কোয়ার আছে সো এটা হবে ট্রায়াঙ্গুলার সেলস। তো আমরা উত্তর হিসেবে লিখতে পারি ট্রায়াঙ্গুলার। তারপর আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনে। এখানে দেওয়া আছে ওয়ান মার্চেন্ট শিপস অ্যান্ড ওয়ারশিপস ড্যাশ was used to ensure rowers moved their oars in and out of the water at the same time. তো এখানে ড্যাশ ওয়াজ, যেহেতু এখানে ওয়াজ দেওয়া আছে তার মানে আমরা জানি কোনো একটা টু বি ভার্বের আগে সবসময় সাবজেক্ট বা নাউন হয়। সো এখানে যেহেতু ওয়াজ দেওয়া আছে তার মানে এই নাউনটা হবে কোনো একটা সিঙ্গুলার নাউন, যেহেতু এখানে ওয়াজ দেওয়া আছে, এখানে যদি ওয়ার থাকতো তার মানে আমরা বুঝে নিতাম এটা কোনো একটা প্লুরাল নাউন। সো আমরা এমন একটা জিনিস খুঁজবো, এমন একটা নাউন খুঁজবো যেটা হবে সিঙ্গুলার, এক বচন। সো কোথায় যে খুঁজবো, আমরা কিছু কিওয়ার্ড নেই, অন মার্চেন্ট শিপস অ্যান্ড ওয়ারশিপস, তো এখানে একটা মার্চেন্ট শিপস আছে আবার ওয়ারশিপস আছে ওই সেন্টেন্সের মধ্যে, ইউজ টু এনশিওর রোয়ার্স মুভড দেয়ার ওর্স অ্যান্ড আউট অফ দ্য ওয়াটার ইন দ্য সেম টাইম। সো এই রিলেটেড কথা কোথায় আছে আমরা খুঁজবো, যেহেতু আমরা এটার পরের সেন্টেন্সে এটা পাচ্ছি, সো আমরা ট্রায়াঙ্গুলারের পর থেকে পড়া শুরু করবো। প্যাসেজে চলে যাই, ট্রায়াঙ্গুলার সেন্টেন্সের পর থেকে আমরা যদি পড়ি তাহলে মার্চেন্ট শিপস ইউজড ওর্সম্যান অ্যান্ড কোঅর্ডিনেটিং দ্য হান্ড্রেডস অফ রোয়ার্স ইন বোথ টাইপস অফ শিপস ওয়াজ নট অ্যান ইজি টাস্ক। আর এখানে বলছে ড্যাশ ওয়াজ ইউজড, কিছু একটা আমরা এখানে প্রেডিকশন হিসেবে বলতে পারি, একটা সিঙ্গুলার নাউন যেটা ইউজ করা হতো টু এনশিওর রোয়ার্স মুভড দেয়ার ওয়ার্স, যেটা ব্যবহার করা হতো কোনো কিছু এনশিওর করার জন্য। আমরা যদি এগুলোর মিনিং নাও জানি তাও আমরা শুধুমাত্র এতটুকু পরে বুঝতে পারবো এই জিনিসটা ব্যবহার করতো একটা কিছু একটা এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য। সো আমরা প্যাসেজে যে দেখবো কোন জিনিসটা আসলে ইউজ করা হতো, ব্যবহার করা হতো সিঙ্গুলার। সো এটার পর থেকে আমরা যদি পড়ি ট্রায়াঙ্গুলার থেকে, জাস্ট লাইক রোয়ারশিপ মার্চেন্ট কোঅর্ডিনেটিং হেল্পিং জাতীয় রিলেটেড কথা আমরা বলবো, টাইপস অফ শিপস ওয়াজ নট অ্যান ইজি টাস্ক। সেখানে হেল্পিং রিলেটেড কোনো কথা নেই বা ব্যবহার করা হতো এই রিলেটেড কোনো কথা নেই। তারপর যদি আমরা পড়ি ইন অর্ডার টু অ্যাসেস দ্যাম মিউজিক উড বি প্লেড অন অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ওর্স উড কিন টাইম উইথ দিস। তো এই কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে যে ওর্স তারপর কিপ টাইম উইথ দিস, মিউজিক উড বি প্লেড, সো তখন মিউজিকটা ব্যবহার করা হতো, এখানে উড বি প্লেড বলতে ব্যবহার করার কথাই বলা হচ্ছে। সো এখানে আমরা বুঝিয়ে ফেলতে পারি এই মিউজিকটা আসলে ব্যবহার করা হতো ইন অর্ডার টু অ্যাসিস্ট দেম, তাদেরকে সহায়তা করার জন্য। আর এখানে বলা হচ্ছে এনশিওর রোয়ার্স মুভ দেয়ার, এখানে এনশিওর করার জন্য। সো এখানে উত্তরটা হবে মিউজিক। তারপর আমরা চলে যাই 12 নম্বরে। 12 নম্বরে দেওয়া আছে কোয়ান্টিটিস অফ এগ্রিকালচারাল গুডস, আমরা জানি গুডস মানে পণ্য, এগ্রিকালচার মানে কৃষিজাত পণ্য, সাচেস ড্যাশ। সো এখানে যেহেতু সাচেস আছে আমরা জানি সাচেস মানে যেমন, বা কোনো একটা এক্সাম্পল দিতে গেলে আমরা সাচেস এই ওয়ার্ডটা ব্যবহার করি বা এই লিঙ্কার্সটা আমরা ব্যবহার করি। সো এই ক্ষেত্রে এগ্রিকালচারাল গুডস এখানে একটা স্পেসিফিক
এগ্রিকালচারাল হবে, এটা আমরা বুঝে ফেলতেছি। আর যেহেতু এটার পরে ওয়ার আছে, তার মানে এখানে একটা প্লুরাল এগ্রিকালচার গুডস হবে, যেটা হচ্ছে প্লুরাল। ট্রান্সপোর্টেড বাই মার্চেন্ট শিপস টু দেয়ার মেইন পোর্টস ইন ইটালি। তো আমরা খুঁজবো আসলে এখানে কোন ধরনের এগ্রিকালচারাল গুড আছে নাকি বা কোনো এক্সাম্পল আছে নাকি, আমরা প্যাসেজে যেয়ে খুঁজবো, যেটা হচ্ছে প্লুরাল। তো আমরা প্যাসেজে চলে যাই, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। তো আমরা পড়ি, ইনক্লুডেড র মেটেরিয়ালস, এখানে র মেটেরিয়ালস মানে কাঁচামাল, এটা না। তারপরে এগ্রিকালচারাল প্রোডাক্টসে যেখানে পড়েছিলাম কিন্তু আমরা এগ্রিকালচারাল গুডস আর এগ্রিকালচার প্রোডাক্টস কিন্তু সেম। তারপর ইজি দেয়া আছে, আমরা জানি ইজি মানে এক্সাম্পল বা কোনো কিছু এক্সাম্পল দিলে ইজি ব্যবহার করা হয়। তারপরে গ্রেন ফ্রম ইজিপ্টস নাইল ভিলে, এই যে এখানে কিন্তু গ্রেন একটা শস্যের নাম বা এটাকে শস্য হিসেবে আমরা বলতে পারি, ফ্রম ইজিপ্টস নাইল। তার মানে এখানে এগ্রিকালচার প্রোডাক্টসের এক্সাম্পল হিসেবে গ্রেন দেওয়া, তার মানে এটার উত্তর হিসেবে আমরা এখানে গ্রেন দিব। সো গ্রেনটা হচ্ছে একটা প্লুরাল নাউন, যদিও এটার সাথে অ্যাজ যুক্ত হয় না, বাট এটা গ্রেন নিজে একটা প্লুরাল নাউন। তারপর সর্বশেষ আমরা 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে দেওয়া আছে দ্য শিপস ওয়ার পুলড টু দ্য শোর বাই ড্যাশ। তার মানে এই জাহাজগুলো, শিপস যেহেতু আছে তার মানে জাহাজগুলো ওয়ার পুলড, আমরা জানি পুল মানে টানা, ওয়ার পুল টানা হতো টু দ্য শোর। শোর মানে একটা তীর, এটা নদীর তীর হতে পারে বা সমুদ্রের তীর, ইউজুয়ালি এটা সমুদ্রের তীর হিসেবে ব্যবহৃত হয় শোর শব্দটি। পুল টু দ্য শোর বাই ড্যাশ। সো এই জাহাজগুলো কোনো কিছুর মাধ্যমে, যেহেতু এখানে বাই দেওয়া আছে, বাই মানে কোনো কিছুর মাধ্যম হয়তো বোঝায়, তো কোনো কিছুর মাধ্যমে এই জাহাজগুলো টানা হতো এই শোর বা সমুদ্র তীরের কাছে। ওয়েন দ্য ওয়েদার ওয়াজ ক্লিয়ার, যখন ওয়েদারটা অনেক ক্লিয়ার থাকতো, অ্যান্ড দে কুড সি আইল্যান্ড অর ল্যান্ড, যেখানে তারা হয়তো বা আইল্যান্ড দেখতে পারতো বা ল্যান্ড জমি দেখতে পারতো। সেলর্স ইউজড ল্যান্ডমার্কস অ্যান্ড দে নিউ টু হেল্প দেম নেভিগেট দেয়ার রুট। সো এত কিছু পড়ার দরকার নেই, সো আমরা এই রিলেটেড কথা কোথায় আছে সেটা আমরা খুঁজবো। আর কোনো কিছুর মাধ্যমে আসলে জাহাজগুলো টানা হতো, এখন কিসের মাধ্যমে টানা হতো আমরা একটু প্যাসেজে দেখার চেষ্টা করি। সো আমাদের আগেরটা শেষ হয়েছিল এখানে, তো আমরা এখানে একটু পড়ি, দ্রুত স্কিম করি, দেখি এই রিলেটেড কোনো কথা আছে কি না। তার গুডস থ্রু নেপালস ইটালি অ্যান্ড through gigantic ports and Australia and imber large merchant ships would approach to destination port and like today। যে এখানে কিন্তু বলা হচ্ছে টু বোটস দ্যাট উড ড্র্যাগ, মানে যেগুলো ড্র্যাগ মানে নিয়ে যাওয়া, সরানো বা কোনো কিছু টান দিয়ে নিয়ে যাওয়া, দ্যাম টু দ্য কিউ। কিউ বলতে ঘাট বোঝায়, মানে শোরের এটা হচ্ছে SHORE, শোরের সিনোনিম হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে ঘাট। সো এই টু বোটসের মাধ্যমে আসলে এগুলো ড্র্যাগ করে নিয়ে ওই কিউয়ের মধ্যে বা শোরের মধ্যে রাখা হতো। সো এখানে উত্তর হিসেবে হবে, যেহেতু এখানে বাই আছে, বাই আর নাম্বার অফ টু বোটস, আর এখানে দেওয়া ছিল কিন্তু বাই ড্যাশ, ঠিক আছে, বাই ড্যাশ, তার মানে এখানে উত্তরটা হবে বাই আর নাম্বার অফ টু বোটস, টু বোটসের মাধ্যমে। টু বোটস এই শব্দের অর্থ কি, এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা আসলে অ্যান্সারটা খুঁজে বের করতে পারবো কি না সেটাই আমাদের মুখ্য বিষয়। সো এই ব্যাপারগুলো, এই লোকেট বা ম্যাপিং করা, সিলেক্ট কিওয়ার্ডস, তারপর স্ক্যান করা, সম্পূর্ণ না পড়ে শুধুমাত্র স্ক্যান করা, প্রেডিকশন করা আসলে উত্তরটা কি হতে পারে, এই চারটা বিষয় ফোকাস রেখে আমরা খুব সহজেই যে কোনো ধরনের সামারি কমপ্লিশন খুব সহজে অ্যান্সার করতে পারি। সো সর্বশেষ আমি দুইটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে ডোন্ট বি হারি, রিড কেয়ারফুলি আনটিল ইউ কমপ্লিট। সো কোনো কিছুর একটা অ্যান্সার আমরা যদি প্যাসেজে খুঁজে পেয়ে যাই, আমরা হারি হব না, আমরা দ্রুত অ্যান্সারটা লিখে দেবো না, আমরা একটু শেষ পর্যন্ত পড়বো আসলে। কারণ ক্যামব্রিজ এমন একটা বই বা ক্যামব্রিজ এমন একটা বিষয় যেখানে আপনাকে ট্র্যাভেল ফেলানোর জন্য অনেক টোপ দেবে, আপনাকে বোঝাবে এটা অ্যান্সার, কিন্তু আপনি আলটিমেটলি একটু ভালো করে যদি পড়েন দেখবেন আসলে এটা অ্যান্সার হয় না। সো আমরা কখনো হারি হব না, সম্পূর্ণ পড়ে অ্যান্সারটা আইডেন্টিফাই করব। তারপর হচ্ছে অলওয়েজ ফোকাস অন ফার্স্ট সেন্টেন্স। সবসময় ক্যামব্রিজের প্রত্যেকটা প্যারার প্রথম সেন্টেন্সটা আপনারা লক্ষ্য রাখবেন। প্রথম সেন্টেন্সগুলো লক্ষ্য রাখলে আসলে আমাদের যে উপকারটা হয়, প্রথম সেন্টেন্সেই এই প্যারাতে কি কথা বলা হবে সেটার একটা ইন্ট্রোডাকশন প্রথম সেন্টেন্সে দিয়ে দেয়। তাই আমরা যদি প্রথম সেন্টেন্সটা ভালো করে পড়ি তাহলে ওই প্যারাতে কি রিলেটেড কথা আছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো, যেটা আমাদের লিস্ট অফ হেডিংসে হেল্প করবে। তার পাশাপাশি যে কোনো ধরনের কোশ্চেন টাইপ সলভ করতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। আশা করছি আপনারা এই সামারি কমপ্লিশন বিষয়টা অনেক ভালো করে বুঝতে পেরেছেন। আগামীতে যত ধরনের সামারি কমপ্লিশন রিলেটেড বা গ্যাপ ফিল রিলেটেড কোশ্চেন ট্যাব আছে, আমি আশা করি এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করে আমরা খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবো। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।